এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কি জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। ওনারা 1971 সালে শুধু না, 47-এর পর থেকে 71 পর্যন্ত একাধিকবার বাঙালি জাতিকে ওই সময়ের পাকিস্তান রাষ্ট্র এবং সরকারের মুখোমুখি করেছেন। 52 সালে পাকিস্তান সরকার গুলি চালিয়েছিল আমাদের ভাষা আন্দোলনকারীদের উপর। এরপরে বিভিন্ন সংগ্রামে আন্দোলনে তারা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে বহু বাঙালি নিহত হয়েছে। আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে কবিতা লেখা হয়েছে। জহির রায়হান জীবন থেকে নেয়ার মতো সিনেমা তৈরি করেছেন এবং এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল, কেননা পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না। আইয়ুব খান 10 বছরের চেয়ে একটু বেশি শাসন করেছেন। তিনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স, এবং সেইখানে তিনি আমাদের জন্মসূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমাদেরকে তিনি অযোধ্যা জাতি, ভীরু জাতি, এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, এইসব কথাবার্তা তার সে বইয়ের মধ্যে আছে। ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না, আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। এখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে, এরশাদের, তারপর আমরা দেখেছি মওদুদ আহমেদকে হতে। স্বৈরাচার তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে। গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন। এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কি জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরও বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে। কেননা তারা বলেছেন 2বার নাকি এটা সমাধান হয়েছে। এটা আরেকটা মিথ্যাচার, কেননা 2বার আসলে সমাধান হয় নাই। এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন, এটা ভারতের সাথে করেছেন, আমাদের সঙ্গে করেন নাই কিন্তু। এবং সিমলা চুক্তিকে তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন, ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন, এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক। ওইখানে বাঙালিদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না। এটা র্যাটিফাইড হয়েছে 2 দেশের পার্লামেন্টে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। তারা সেই বিচার করেন নাই। ফলে এইগুলি না করে আজকে যখন এই বাংলাদেশে আমরা বিচার সংস্কার ফ্যাসিস্ট প্রতিবাদ করছি, আমরা বলছি বিচার ছাড়া নির্বাচন না, সংস্কার ছাড়া নির্বাচন না, ওরা কেন বিচার করেন না? ওদের দেশে তাহলে নির্বাচন হয় কীভাবে? এই বিচার করে তারপরে নির্বাচন করুক, এই সংস্কার করে তারপরে নির্বাচন করুক। সাফ খালি আমরা আমাদের হৃদয় করব, তাদের যে গান্ধা হারকাত, সেই গান্ধা হারকাত তারা দূর করবে না। আমি উর্দুতে বললাম। এবার আমি আপনাকে বলি, বাংলাদেশ ছিল 56% জনসংখ্যার দেশ, 54% বৈদেশিক মুদ্রা তারা আর্ন করতো, এবং 50% অন্তত তাদের সম্পদ পাওয়ার কথা ছিল। অথচ স্বাধীনতা যুদ্ধের পরে তারা আমাদেরকে এই সম্পদ দেয় নাই। যারা এইখানে নিজেদেরকে পাকিস্তানি বলে ঘোষণা করেছিলেন, তারা ফিরে যেতে চেয়েছিলেন, তাদেরকে তারা ফিরে যেতে দেয় নাই। কিন্তু আমাদের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে তারা সেখানে রেখেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কাদেরকে আসলে পাকিস্তানি মনে করেছে। এইখানে যারা বিহারি, যারা উর্দুতে কথা বলে, তাদেরকে তারা পাকিস্তানি নেয় নাই, নিয়ে গেছে নুরুল আমিনকে। কারণ নুরুল আমিন হচ্ছে ওই যে পোষা, তো এইরকম পোষাদেরকেই তো তারা নিয়ে গিয়েছেন। আমার কাছে আরও কথাবার্তা আছে, তবে তিনি যে পরিষ্কার হতে বলেছেন, আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে। কারণ এই জাতি আমাদের উপর অত্যাচার করেছে। এই অত্যাচারের কথা হামিদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে, যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে, নিজের জাতিকে দখল করতে পারে, নিজের জাতিকে হত্যা করতে পারে। এবং 12 কপি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে 11টা পুড়িয়ে ফেলে ভুট্টো এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই। এটা এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে 50 লাইনের, কিচ্ছু নাই ওখানে। তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না, হলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন। অনেক কথা আছে, কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন, কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে? কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে? কোন ইসলামে বলা আছে গুলি চালানোর পরে আরেক স্বৈরাচার পারভেজ মোশাররফ এখানে এসে হাসিতে খুশিতে বলেছেন আমাকে মাফ করে দাও? ওনারা তো পারভেজ মোশাররফে মাফ তো করেই নাই, পারভেজ মোশাররফে খেদাই দিচ্ছে ওই দেশ থেকে। তো সেই পারভেজ মোশাররফ আমাদের কাছে মাফ চাইছে। মনে করেন
পতিত স্বৈরাচার গিয়ে পাকিস্তানে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই, তো ওনারা তো শুনবে পতিত স্বৈরাচারের কথা? পারভেজ মোশাররফ তো পতিত স্বৈরাচার, তো সেই পতিত স্বৈরাচার নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেই ফাঁসি কাস্টে ঝোলা ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। যদি মাপ চাইতেই হয় অফিসিয়ালি চাইতে হবে, পার্লামেন্টে এসে র্যাটিফাই করতে হবে এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করা পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন ভুইলা যাও। কিন্তু এই একটা শুধু আপনার কাছ থেকে জেনে যাই, আমি ফুয়াদ ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে তিনি বলেছেন 2বার এটার সমাধান হয়েছে। উনি ভাবছেন সমাধান হয়েছে। আচ্ছা, কিন্তু আসলে কি যখন জুলফিকার আলী ভুট্টো এসছেন তিনি সরাসরি এই কথাটা বলেছেন যে আমরা ক্ষমা চাই? না, উনি বলেন নাই, উনি এটা কোথাও বলেন নাই। এবং শেখ মুজিবুর রহমান এই জন্য প্রচন্ড সমালোচিত হয়েছিলেন। ওই সময়ের প্রথম এই ঢাকার বিভিন্ন জায়গাতে প্রতিবাদ উঠেছিল তার বিরুদ্ধে এবং প্রবল বিক্ষোভ হয়েছিল, এবং উনি কিন্তু এটা বলেন নাই। এমনকি নিয়ম হচ্ছে আপনি যদি স্মৃতিসৌধে যান টুপি খুলে শ্রদ্ধা জানাবেন, উনি অনেক কিছু করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উনি বুদ্ধিজীবীদের স্মরণ করেন নাই এবং এখানে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটার দায় নেন নাই। এখনও তারা বাংলাদেশ তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? আমি কোথায় কোথায় গিয়েছি উনি জানে না। আমি টকশোতে দেখিনি। না, টকশোতে বলতে হবে কেন? আপনি কাকে গিয়ে কি বলছেন সব এসে টকশোতে বলতে হবে? আমাকে প্রশ্ন করলে আমি বলতাম। আমি শোনেন, জিন্নার কোনো দোষ নাই, কারণ জিন্না এটা ফেরত চায় নাই। দেশ বানালো জিন্না, নেহরু আর গান্ধী, পাকিস্তান আর ভারত। ব্রিটিশ শাসন করেছে পাকিস্তান আর ভারতকে, বাংলাদেশ তো পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ হয়েছে, কিন্তু জিন্না আর গান্ধী চায় নাই কিন্তু ব্রিটিশদের কাছে এটা ফেরত। তো এটা তো দোষ আসলে জিন্না আর গান্ধীর, কিন্তু সেই জিন্নাকে আবার ভালো মনে করে লোকজন আজকাল। এইখানে তার জন্মদিন পালন করে, জিন্না সাহেবকে বেশ সম্মান করে। আমি কিন্তু অসম্মানের পক্ষপাতী না। সকল নেতাকে সম্মান করতে হবে, যার যতটুকু অবদান আছে সেটা স্বীকৃতি দিতে হবে, যার যতটুকু সমালোচনা আছে সেটা করতে হবে। $4.52 বিলিয়ন তাদের কাছে আমাদের পাওনা ছিল, সেই টাকাটা ওনারা দেন নাই। উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের $21 মিলিয়ন আছে, তোমাদেরকে লোন দিয়েছিলাম এটা ফেরত দাও। $21 মিলিয়ন আর আমাদের $4.52 বিলিয়ন, কোনটার দাম বেশি কোনটার কম? 21 মিলিয়ন কাইটা রেখে বাকিটা দিয়ে দিক। এগুলো বললে তো হবে না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কি একবারে বলেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের মেলামেশা ঠিক হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে বৈঠক করা ঠিক হচ্ছে না? কিন্তু পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমাদের গ্রিভেন্সেস আমাদেরকে বলতে হবে না? তারা আমাদের প্রতি যে অপরাধ করছে সেটা আমরা বলবো না? জিন্না বলেন নাই, গান্ধী বলেন নাই, নেহরু বলেন নাই, গণহত্যায় কেউ মাফ চায় নাই, সেজন্য ভবিষ্যতে কেউ মাফ চাবে না। তো গণহত্যায় বহু জায়গাতে বিচার হয়েছে, আসেন আমরা তাহলে মরণোত্তর বিচার করি এদেরকে। সেটাতে রাজি হবেন তারা? সেটাও তো রাজি হবেন না। এবং এই বিচারের জন্য তারা কথা দিয়েছিলেন সিমলা চুক্তিতে। তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই সিমলা চুক্তিতে। তারা ওইখানে ভারতের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা ওইখানে স্বীকারই করেন নাই যে একটা বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হয়েছে। তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা বলেছেন এটা পাক ভারত যুদ্ধ। তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি নাই, আমরা বলি নাই যে এটা পাক ভারত যুদ্ধ না, এটা বাংলাদেশ। এখানে আসিফুজ্জামান ফুয়াদ একটা কথা বলেছেন যে সবকিছু পিটপাট করে ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো বন্ধুত্ব হয়, কিন্তু রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে সব এগোতে হবে তা তো না। একটা রাষ্ট্রের কিছু মৌলিক জায়গা থাকে, সেই জায়গাতে অনুশোচনা, ক্ষমা প্রার্থনা, এগুলো হচ্ছে গুডউইল। রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিল, তারা একটা ট্রুথ কমিশন করেছিল। তারা কোনো রকম এটাকে স্বীকার করেছে যে তারা এখানে গণহত্যা চালিয়েছে। নিজেদের দেশের ইতিহাসে কোথাও লেখা আছে তারা এখানে গণহত্যা করেছে? মুখে মুখে বলল আর হয়ে গেল? তারা ইতিহাসটাকে ঠিক মতো লিখেছে। তাদের তো এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে তারা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ সকল বীরশ্রেষ্ঠকে গাদ্দার বলে। তারা তো আমাদের সেক্টর কমান্ডারদেরকে গাদ্দার বলে। তারা তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে। তো মুক্তিযোদ্ধারা গাদ্দার? তো এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না। তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত। বরং ইমরান খান বলেছে, ইমরান খান স্পেসিফিক্যালি বলেছে যে সে মনে করে যে পাকিস্তান অন্যায় করেছে, সেই জন্য ইমরান খান জেলে। ইমরান খানকে তারা থাকতে দেয় নাই। আমরা এই আলোচনাতে ফিরতে চাই, কারণ আসিফুজ্জামান ফুয়াদ বলছেন যে যা কিছুই হোক না কেন কূটনৈতিক সম্পর্ক, এবং আব্দুল নতুন স্যার আপনিও বলছেন হ্যাঁ আমরা সম্পর্ক তো রাখতেই চাই, কারণ সকল দেশের আমরা ব্যবসা করব, আমরা কূটনৈতিক সম্পর্ক করব, যতবার দেখা হবে ততবার মনে করিয়ে দিব যে তুই হত্যাকারী।
এটা করে আসলে সামনে এগোনো যাবে কিনা, এটা 100 বার যাবে, ব্যবসার ক্ষেত্রে, 100 বার যাবে। কূটনৈতিক ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলো পিছনে ফেলতে হবে, যেমন ফুয়াদ এখানে বলছেন এবং সবাই সেটা বলছেন। সেগুলো ফেলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব এই মুহূর্তে আমাদের কেন কতখানি জরুরি, কিন্তু দিল্লিকে চেক দেওয়ার জন্য পাকিস্তানের সাথে এই সম্পর্কটা আসলে আপনি কেমন করে দেখেন? আমি ভালোভাবেই দেখি, যেখানে আপনার ব্যবসা আছে আপনি ব্যবসা করবেন। দিল্লি যদি আমাদেরকে তাদের শক্তি দিয়ে দাবিয়ে রাখতে চায়, আমি মনে করি আমরাও এরকম তাদের চেয়ে এগিয়ে আছি, আমরা একটু পাকিস্তানকে দাবিয়ে রাখি, অসুবিধা কি? কিন্তু সেইটা তো কেউ বলছে না। পাকিস্তান হলো ভাই, পাকিস্তানকে ভাই মনে করার আগে ভাইকে বলতে হবে যে ভাই তোমাকে মেরে ধরে গাদ্দার বললে, বিশ্বাসঘাতক বলে আমি ভুল করেছি, এটা তারা বলবে না। এখন শোনেন, পাকিস্তানের সাথে রাজনৈতিক অনেক শত্রুতা করেছে আগের সরকার, কিন্তু পাকিস্তান থেকে তুলা আমদানি বন্ধ ছিল না। পাকিস্তান থেকে প্রতি বছর তুলা আমদানি হয়েছে, পেঁয়াজ আমদানি হয়েছে, চিনি আমদানি হয়েছে, চিনি আমদানি হয়েছে, সার্জিক্যাল গুডস আমদানি হয়েছে, কিছু ঔষধ আমদানি হয়েছে। পাকিস্তান থেকে একসময় একটা ওষুধ আসতো ভেরাপামিল, ক্যালান নামে, এইটা মানে পুরো পাকিস্তানেরই মার্কেট ছিল ক্যালানের। তারপরে পাকিস্তান থেকে শুকনা ফল আসে এবং পাকিস্তান থেকে আমাদের অনেক কাছে পোশাক আসে, পোশাক আসে। ওই যে কি জানি নাম, মেয়েদের পোশাক আছে, সানা, কিছু সানা একটা, ভানা কি হ্যাঁ। যেন নাম আছে অনেক, হ্যাঁ, সানা শাফিনাজ না কি যেন, কি লন যেন আছে, হ্যাঁ, লন পোশাক, হ্যাঁ। এবং পাকিস্তানি 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করেছে, কিন্তু আপনি সালমান রহমানের ফ্যাক্টরিতে যান, সেখানে গেলে দেখবেন যে সালমান রহমানের টেক্সটাইল ফ্যাক্টরিতে ইয়েলো কারা চালিয়েছে, পাকিস্তানি লোকজন চালিয়েছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সবসময় ছিল। বহু পাকিস্তানি বাংলাদেশে চাকরি বাকরি করেছে, ব্যবসায়িক সম্পর্কও ছিল। এটা কখনোই পাকিস্তানের সঙ্গে শেষ হয় না, কারণ ব্যবসায়ীরা যেখানে সস্তা পাবে সেইখানে যাবে, সেখান থেকে কিনবে। এবং পাকিস্তানিরাও আমাদের কাছ থেকে যা প্রয়োজন সেরকম তারা নিয়েছে। খুব বেশি প্রয়োজন তাদের নাই, কারণ আমরা তো গম উৎপাদন করি না। আর পাকিস্তানিরা চাল রপ্তানি করে, এর কারণ হচ্ছে তারা চাল খায় না। আমরা কিন্তু পৃথিবীর প্রথম দিককার চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা সবাই চাল খাই, যে কারণে আমরা যত চাল ফলাই সব চাল খেয়ে ফেলি। আর পাকিস্তানিরা যত চাল ফলায় সেটা খায় না, গম খায়, জব খায়, ভুট্টা খায়, কিন্তু চাল রপ্তানি করে। এই জন্য তাদের বাসমতি এইসব আমাদের এখানে এসেছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসা তো বন্ধ ছিল না, পাকিস্তানের সঙ্গে ব্যবসা ছিল। ক্রিকেটের ব্যাট এসেছে, বল এসেছে, সারা দুনিয়াতে কোকাবুরা বল, এটা কোথায় বানায়? অস্ট্রেলিয়ান কোকাবুরা কোম্পানি পাকিস্তানে বানায় এই বল। যেমন গার্মেন্টস আমাদের এখানে সেলাই হয়, এরকম স্পোর্টস গুডস পাকিস্তানে তৈরি হয়। ফলে পাকিস্তানের বহু জিনিস আমরা এনেছি, পাকিস্তান থেকে খেলোয়াড় এনেছি, পাকিস্তান থেকে পাকিস্তানিদের গাওয়া প্রচুর গান ইন্ডিয়াতে গিয়েছে, কিন্তু সেটা তো আমরা শুনেছি। এই রাহাত ফাতে আলী, জাবুই ম্যাট, তো এই জাবুই ম্যাটের ভিতরে তো রাহাত ফাতে আলী, এই যে আতিফ আসলাম, এগুলো সব ইন্ডিয়াতে বসে বসে গান গায় না? তো ওরা কিন্তু ইন্ডিয়াতে বসে বসে গান গায়। তো ওদের দিল্লি ভালো, গান গাওয়ার সময় দিল্লি ভাল লাগে, বোম্বে ভাল লাগে, বোম্বে আরও বেশি ভাল লাগে, হ্যাঁ। কিন্তু অন্য সময় আর কি পাকিস্তানিদের দিল্লি ভাল লাগে না, নাচ গান করতে হলে দিল্লিতে যায়। এই সবই হচ্ছে ফ্রেন্ডশিপ অফ অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট। কূটনীতিতে আমরা বেনিফিট নিব, ব্যবসাতে আমরা বেনিফিট নিব, কিন্তু নৈতিকতার জায়গায়, রাজনীতির জায়গায় আমরা তো সবসময় দাবি করব যে ইউ হ্যাভ টু সেই সরি। ওই দাবি তো আমরা ছেড়ে দিব না। আমি তাইওয়ানের স্বাধীনতার দাবি চায়না মেনে নিয়েছে, তাইওয়ানের সাথে চায়না ব্যবসা করে না? পুরা ব্যবসা করে। হংকং যখন আলাদা ছিল তখন হংকংয়ের সাথে চায়না ব্যবসা করে নাই? ব্রিটিশ প্রোটেক্টরেট করেছে। তাইলে এইটা ব্যবসার অজুহাত দিয়ে দিয়ে এই রাজনৈতিক প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে আরেকটা ডাইভার্সন ক্রিয়েট করা। এবং আমি তো বারবারই বলছি যে তারা তাদের ঐতিহাসিকভাবে তাদের বাচ্চাদেরকে শেখায় যে আমাদের সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠরা গাদ্দার। আপনি বীরশ্রেষ্ঠকে যারা গাদ্দার বলে আপনি মেনে নেবেন? আপনি মনে করেন দিল্লির শত্রু আমার বন্ধু, এটা যদি আপনি মেনে নেন তাহলে তো খুবই ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই শত্রু যদি আমার সাথেও শত্রুতা করে থাকে তারপরেও মেনে নিতে হবে, কারণ সে এখন দিল্লির একটু ঢিল মারে, ইটা মারে। কিন্তু মজার ব্যাপার আছে, আপনি তো আদানির টাকা দেওয়া বন্ধ করেন নাই, আদানিকে তো ঠিক মতো টাকা দিচ্ছেন। ভারতীয়দের কোনো পেমেন্ট বন্ধ করেছেন? কোনো ভারতীয়কে চাকরি বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ভারতে, যারা এখানে চাকরি করতো, যারা চলে গিয়েছে নিজে নিজে গিয়েছে। ফলে এই যে কথাগুলি বলা হচ্ছে, ব্যবসা ইন্ডিয়ার সাথেও চলছে, ব্যবসা পাকিস্তানের সাথেও চলছে, শ্রীলঙ্কার সাথেও চলবে, ব্যবসার দোহাই দিয়ে তো আপনি রাজনীতিকে ঠিক করতে পারবেন না। কিন্তু এখানে যে কথাটা বলছি, যেহেতু ভারতের একটা আগ্রাসন এই দেশে আছে, ভারত হচ্ছে কেন্দ্র। আসুজ্জামান ফুয়াদ ভাই যেটা বলছেন যে এই পুরো পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত হচ্ছে একটা কেন্দ্র, কারণ তাদের বড় ধরনের আগ্রাসন করার জন্য আমার একটা বন্ধু তৈরি করতে হবে, সেটা পাকিস্তান হতে পারে। এখন পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করব, কারণ ভারতের সাথে আমরা এখন আর বন্ধুত্ব চাই না। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হচ্ছে? যে কারোর সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে শত্রুতা। তাহলে সেটা কি পাকিস্তানের ক্ষেত্রে এক সময় হবে, ভারতের ক্ষেত্রে এক সময় হবে, এরকম দোলাচাল থাকবে, নাকি সবার সাথে আসলে সমান বন্ধুত্ব? এটা আমরা করতে পারতাম যদি আমরা আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র হতাম, তাহলে আমরা করতে পারতাম। আজ তুমি আমার বন্ধু, কাল তুমি আমার বন্ধু না, ইদার ইউ আর উইথ আস অর ইউ আর মাই এনিমি, আমরা বলতে পারতাম। কিন্তু আমাদের তো সেই সক্ষমতা, সেই শক্তি নাই। আপনি চিন্তা করে দেখেন, আমাদের তো চায়নার থেকে আমাদের সব অস্ত্রশস্ত্র আনতে হয়,
তো এখন তো বলেছে চায়না থেকে কিছু আনতে গেলে আমেরিকার কাছে জিজ্ঞেস করে নিতে হবে। তো এইগুলা কি এক ধরনের আগ্রাসন? না, এটাও তো আগ্রাসন। ফলে আগ্রাসন হইতেই থাকবে। শক্তিশালী যে বড় মাছ ছোট মাছকে খেতে চাইবে, ছোট মাছের কাজ হচ্ছে বড় মাছকে অ্যাভয়েড করা, অথবা বড় মাছের সঙ্গে এমন একটা কৌশলী সম্পর্ক তৈরি করা যাতে বড় মাছ তাকে খেয়ে ফেলে না। তো আমাদেরকে ওইরকম একটা জায়গায় যেতে হবে, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করতে হবে সবার সঙ্গে। এখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কেউই শত্রু না, কেউই বন্ধু না। আমার যখন যাকে প্রয়োজন হবে আমি তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করব না। এটাই হওয়া উচিত, কারণ শত্রুতার খরচ দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা দুইটার কোনোটাই আমাদের নাই। আপনি দেখেন মিয়ানমার এতগুলি রোহিঙ্গাকে আমাদের এখানে ঠেলে ফেলে দিয়েছে। কিছুদিন আগে মিয়ানমারে বন্দুকের গোলাগুলির শব্দ হচ্ছিল, আমাদের এখানে আমরা জাহাজ বন্ধ করে দিয়ে বসেছিলাম। মিয়ানমারে পটকা ফুটলে আমাদের এখানে জাহাজ বন্ধ হয়ে যায়। সেন্ট মার্টিন আমরা জাহাজ চালাতে পারি না, আমাদের দুইটা সাবমেরিন আছে, কিন্তু তারপরে আমরা এখানে জাহাজ চালাতে পারি না। এই শক্তি নিয়ে আমরা আসলে কার সাথে লড়াই করবো? আসলে আমাদের কাজ লড়াই করা না, আমাদের কাজ হচ্ছে লড়াই যাতে না হয় সেই ব্যবস্থা সেদিকে যাওয়া। এবং তাইলে আপনি মিয়ানমারের সাথেও বন্ধুত্ব করেন, রোহিঙ্গাদের পাঠিয়েছে, তাতে কি হয়েছে? কোনো তো অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য করলে, সম্পর্ক করলে, এটা তো স্ট্র্যাটেজিক্যালি মিয়ানমার আমাদের ভালো বন্ধু হইতে পারে। চায়নার সাথে করেন, অন্য যারা আছে তাদের সাথেও করেন, সবার সাথে বন্ধুত্ব করেন। শুধু ওইদিকে কেন, এই ৫,০০০ মাইল দূর করে ওইদিকে গেলে অসুবিধা। এবং আরো একটা মজার জিনিস বলি, পিআইএ হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট মেইনটেইনড কতগুলা যে মানে এয়ারলাইন্স আছে তার মধ্যে একটা। সো ওইটা তো এমনিতেও মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করা উচিত ছিল। পুলিশ টুলিশ না পাঠালেও প্লেনগুলো আসলে ভালো করে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করানো উচিত। ওয়ান অফ দি ওয়ার্স্ট এয়ারলাইন্স ইন পৃথিবী। আপনি সার্চ দেন, দেখেন 10টা খারাপ এয়ারলাইন্স আসে কিনা। কিন্তু হ্যাঁ, আমাদের এরকম নজির অনেক আছে, এয়ারক্রাফটের ক্ষেত্রে অনেক নজির আছে। আমাদের প্রায় সময় ধূসে ধূসে মরে যাচ্ছে, এমন কথাও আমরা নিজে চোখেই দেখতে পাই।